আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদের ছুটির প্রথম দিনে টার্মিনাল স্টেশনে উপচে পড়া ভিড়, মহাসড়কগুলোতে তীব্র যানজট, অমানবিক ভোগান্তিতে যাত্রীরা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মসজিদুল হারামে জুমার নামাজ শেষে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন মুসল্লিরা। ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। পদক দেয়ায় জাতির কাছে বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। 3 মাসের উন্মোচন হয়নি এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যা রহস্য, কিছুটা অগ্রগতি হয়েছে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি। রাজধানীর পশুর হাট জমলেও জমেনি বেচাকেনা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা। গতবারের চেয়ে 10% কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা ট্যানারি মালিকদের। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেখছিলেন। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। ঈদের ছুটির প্রথম দিনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে। মহাসড়কে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ের 15 ঘন্টা পরে বাস পৌঁছেছে টার্মিনালে। এ কারণে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস না পেয়ে অনেকেই টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যাচ্ছেন। এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনকালে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য কয়েকটি পরিবহনের রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকাল 7টায় বাস ছাড়বে গাবতলী টার্মিনাল থেকে, তাই যথাসময়ে কাউন্টারে এসেছেন সপরিবারে। দুপুর 1টা বাজলেও কখন আসবে বাস তা জানা নেই যাত্রী বা টিকিট বিক্রেতা কারোই। বিছানা পেতেই বসে আছি, যদি আরো ভালো বিছানা পেতাম বোধহয় শুয়েই পড়তাম, তো এখন পায়ে এখন আর কাজ করে না। 8:30 গাড়ি ছিল, এখনো জানি না। একটার সময় বলছে এখন আর জানে না কখন আসবে গাড়ি। 11:30 গাড়ি কখন আসবে সে নিজেই জানে না। রাত 12টা বাজবে না 1টা বাজবে। তাহলে আমি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে, এটা আমার জন্য কষ্ট না? বাসায় যে কে কখন যাবে এটা আমি কেন, কোনো পরিবহন সেক্টর কেউ কিছু বলতে পারবে না। নারীর টানে বাড়ি ফেরা মানুষের এই উপচে পড়া ভিড় বলে দিচ্ছে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কতটা উদ্গ্রীব নগরবাসী। দাদু দাদিদের সাথে অনেক মজা করব, ঈদ হবে। অনেক কষ্ট করে যেতে হচ্ছে, তারপরেও সবার সাথে একসাথে ঈদ করব। এটা অন্যরকম একটা আনন্দ, যদিও জ্যামজটটা অনেক কষ্ট হয়। অ্যাটলিস্ট সারা বছর না হলে ঈদে বাড়িতে যাওয়া এবং বাড়িতে বাবা মার সাথে সময় দেওয়া। দাদু বাড়ি যাব। শুক্রবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। আমাদের ভাড়া হলো 180 টাকা, নিচে 300 টাকা করে। 120 টাকা বেশি নিছে, 300 টাকা 1 ঘন্টা বসায় রাখছে। আবার ইঞ্জিনের ভিতরে 10 জন করে লয়, এরপরও বন্ধ করে না দরজা। 180 টাকা করে সবসময় নেয় আমাদের কাছ থেকে, কিন্তু আজকে 300 টাকা করে নিচে, 120 টাকা বেশি নেওয়া হয়েছে। আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরতের পাশাপাশি এসব পরিবহনের রুট পারমিট বাতিলের নির্দেশ দেন মন্ত্রী। মাত্র 171 টাকা ভাড়া, বাকি টাকা ফেরত দাও। নিচে 381, সব টাকা ফেরত দাও। ভাড়া এখন ফেরত দেবে, অতিরিক্ত ফেরত দিয়েছে আমার সামনে, এবং কাউন্টার বন্ধ করতে আমি মালিক সমিতিকে নির্দেশ দিলাম। এদিকে শুক্রবার সকাল থেকেই উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। সাপ্তাহিক ছুটির সাথে ঈদের ছুটি মিলে যাওয়ায় আগেভাগেই রাজধানী ছাড়ছেন বেশিরভাগ মানুষ। হ্যাঁ, টিকিট পেয়ে গেছি। আমার ট্রেন হলো 9টায়। জি হ্যাঁ, আগে চলে আসছি। রাস্তার জ্যামের জন্য আগে চলে আসছি। অনেক মজা করব। দেশের বাড়িতে ঈদ করবো, টিকিট অনেক অগ্রিম কাটছি, তাছাড়া অন্যরকম একটা ফিলিংস আর কি। এদিকে ছুটির শুরুতেই রাজধানীতে নেই চিরচেনা যানজট। বাস, ট্রেন আর লঞ্চমুখী সড়কগুলো ছাড়া অন্য সব রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। এদিকে সড়ক পথের যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় থমকে আছে। 8 ঘন্টার পথ যেতেই লেগে যাচ্ছে দিনের অর্ধেক সময়। সবচেয়ে ভোগান্তি হচ্ছে ফেরিঘাটগুলোতে, যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। যানজট, ছোট বাচ্চা নিয়ে যানজটের তো অব্যবস্থাপনা যদি দিয়ে থাকতো, ট্রাফিক আইন বা যদি আইন মেনে চলতো, তাহলে তো এই অবস্থা হতো না। টিকিট ছিল আমাদের রাত 10:30, কিন্তু গাড়িতে উঠছি 2:45। এত দুর্ভোগ যে কষ্টের কথা বলা যাচ্ছে না, এত কষ্ট পাইছি আমরা।
দীর্ঘ সময় এরকমই পথে আটকে থেকে বিরক্ত যাত্রীরা, চালকরাও অস্থির। এরপরও যেতে হবে বাড়ি, কারণ সেখানেই হবে আত্মীয় পরিজনের সাথে ঈদ উদযাপন। সড়কপথে পণ্যবাহী যাত্রীবাহী অতিরিক্ত গাড়ির চাপে গাজীপুরের চন্দ্র থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। কোথাও গাড়ি থেমে যাচ্ছে, কোথাও আবার অত্যন্ত ধীরগতিতে চলছে। ভোগান্তিতে ঘরমুখো মানুষ। এতটুকু রাস্তা যে হলো 1 ঘন্টার রাস্তা, সেখানে 3 ঘন্টা লাগতেছে। তীব্র যানজটের কারণে এখানে অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে পড়ে আছি। আর মনে করেন রাস্তায় পুলিশ প্রশাসন নাই, মোটামুটি একটু টুকটাক আছে। ট্রাফিক আছে বাট কিন্তু ট্রাফিকে কাজ করতেছে না। এবার ঈদেও ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করার আশ্বাস দিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, উল্টো রাস্তা ব্যবহার যানজটের অন্যতম কারণ। পুলিশকে বলা হয়েছে রং সাইডে যারাই যাবে, তিনি মন্ত্রী হন, এমপি হন, ভিআইপি হন, যেই হন, তার বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজেও এ সময় রাতের বেলা কখন যে ঘুমান জানি না, খোঁজখবর নেই কোথায় কী অবস্থা চলছে। এদিকে ঘরমুখো মানুষের চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে কাঁচপুর এবং মদনপুর থেকে মেঘনা টোল ব্রিজ পর্যন্ত যানজট তীব্র। মহাসড়কের যান চলাচল খুবই ধীর গতি। রাত্রি 1টার দিক থেকে ধরেন এলাকা গেছি, তখন জাম দেখে গেছি। আবার এখন গরিপুর মাল্লাবাই আসছি, আবার জামে আছে। 8টার সময় আমি মেঘনা ব্রিজ এখান থেকে জামে পড়ছি, এই 50 কিলোমিটার আসতে এই টাইমটা লাগলো। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুরের 12পাড়া পর্যন্ত যানজটে নাকাল মানুষ। 4 লেনের মহাসড়ক থেকে দাউদকান্দির মেঘনা ঘুমতি সেতু এবং মেঘনা সেতু 2 লেন হওয়ায় যানজট হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ পড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। প্রায় একই অবস্থা শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটের। এই নৌরুটে রোরো ফেরি সহ মোট 17টি ফেরি চলাচল করলেও যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে তাদের। নদীর কোথাও কোথাও নাব্য সংকটে রোরো ফেরিগুলো পুরোপুরি লোড নিতে পারছে না। ফলে ঘাটে যানবাহনের চাপ বেড়েই চলছে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন সারা বিশ্বের অন্তত 30 লাখ মুসল্লি। হজের আগে শেষ জুম্মায় মসজিদুল হারামে নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর মূল আনুষ্ঠানিকতায় যোগ দিতে মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। কাল শনিবার মিনায় সারাদিন ও রাত পার করবেন। রবিবার ফজরের নামাজের পর আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। রাত যাপন করবেন মুজদালিফায়। সেখান থেকেই পাথর সংগ্রহ করবেন শয়তানকে মারার জন্য। ফজরের নামাজ আদায়ের পর আবার ফিরবেন মিনায়। সেখানে বড় শয়তানকে পাথর মেরে পশু কুরবানি দিয়ে মাথার চুল ফেলে কাবা শরীফ তাওয়াফ করবেন মুসল্লিরা। এবারের হজে অংশ নিয়েছেন বিশ্বের 150টি দেশের অন্তত 30 লাখ মুসল্লি। তবে অংশ নিতে পারেননি ইরানের হজযাত্রীরা। আর যথাযথ অনুমতিপত্র না থাকার অভিযোগে 52,000 হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছে স্থানীয় প্রশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার পবিত্র ওমরা হজ পালন করেছেন। সৌদি আরবের স্থানীয় সময় রাত 10:40 এই হজ পালন করেন। এ সময় সফর সঙ্গীরা ছাড়াও বেগম জিয়ার সাথে ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি নেতাকর্মীরা। সৌদি বাদশাহ আমন্ত্রণে তিনি সেখানে যান। ওমরাহ পালন শেষে মোনাজাতে দেশ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গঠন, সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া সহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন বেগম জিয়া। ইতিহাস বিকৃত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের পদক বাতিল সরকারের হিংসার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদক প্রত্যাহারের প্রতিবাদ জানাতে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। দলের নেতারা অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধী মত দমন করছে সরকার। জিয়াউর রহমানের পদক বাতিল করে সরকার রাজনৈতিক বিভক্তি তৈরি করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এটা হলো তাদের একটা বহিঃপ্রকাশ হিংসা, এটা হলো একটা বহিঃপ্রকাশ ঈর্ষা, আর নইলে এটা ওই ঈর্ষা আর হিংসা কিছু ছাড়া আর কিছুই দেখি না। আর হতে পারে ওরা আরেকটা সর্বনাশ দেশের করতে যাচ্ছে। তাদের ব্যর্থতার কারণে, তাদের
কূটকৌশলের কারণে এই জঙ্গিবাদকে নিয়ে এসে তারা এই দেশে আজকে সমগ্র বাংলাদেশের মানুষকে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। ইতিহাসকে বিকৃত করছেন আপনারা, বিকৃত করে সম্পূর্ণ এই নতুন প্রজন্মকে ভুল ব্যাখ্যা দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটা খলনায়কে পরিণত করতে যাচ্ছেন, পরিচয় করে দিচ্ছেন এই আমাদের নতুন প্রজন্মের সামনে। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেয়া এবং মাজার সরানো নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। পদক সরিয়ে নিয়ে অথবা মাজার সরিয়ে নিয়ে তাকে ছোট করা যাবে না। এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের সিদ্ধান্ত শুধু তাদেরকেই আরো ছোট করবে, সংকীর্ণ করবে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করবে। সরকারের দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিক্ষোভ কর্মসূচি বাদ দিয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়ায় জাতির কাছে ক্ষমা চাইতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় এই পরামর্শ দেন তিনি। অপর এক অনুষ্ঠানে নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই, মত নেই, তারা ইয়াহুদিদের প্রেতাত্মা। হাসান মাহমুদ বলেন, জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া ছিল জাতির ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা। তাই এই পদক বাতিলের মধ্য দিয়ে কলঙ্কমোচন হলো বলে মনে করেন তিনি। পদক বাতিলের পর এবার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জিয়াউর রহমানের বিচার দাবিও জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বিক্ষোভ কর্মসূচি বাদ দিয়ে বরং অনুরোধ জানাবো, আপনারা যে দোষ করেছিলেন সেই কলঙ্ক মোচনের জন্য বরং ভুল স্বীকার করুন। তাহলেই মানুষ আপনাদের সেই ভুলের জন্য হয়তো ক্ষমা করলেও করতে পারে। এদিকে মতিঝিল ওয়াকফ এস্টেট মসজিদ ও জমিয়তে দারুল উলুম মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী সভায় নৌমন্ত্রী বলেন, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই, কোরআনের কোথাও এসবের কথা বলা নেই। অথচ জঙ্গিরা ইসলামের নামে মানুষ হত্যা করছে। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা নবীর উম্মত কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন নৌমন্ত্রী। জঙ্গিদের কোনো ধর্ম নেই, জঙ্গিদের কোনো মত নেই। আমি মনে করি এরা হইল ইহুদিদের প্রেতাত্মা। ইহুদি হলো ইসলামের সবচাইতে বড় শত্রু। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলাম সম্পর্কে কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, কোরআন হাদিস নিয়ে কেউ যেন কোনো ধরনের বিভ্রান্ত না করতে পারে। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল বলেন, জামায়াত বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে, তাদের ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। শিক্ষিত তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া, জঙ্গিবাদ দমনের প্রক্রিয়া, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ নির্মূলে করণীয় এসব বিষয়ে এবার উঠে এসেছে বাংলাভিশনের মেগা টক শো গণতন্ত্র এখনের আলোচনায়। জাতীয় রাজনীতি, জঙ্গিবাদ ও নিরাপত্তা নিয়ে নানা মূল্যায়ন বেরিয়ে এসেছে আলোচকদের কথায়। তাকে আবার জঙ্গিবাদের যেই কেসগুলো আমরা দেখছি, লং টার্ম নিয়ন্ত্রণে যদি আনতে হয় তাহলে কিন্তু আপনার যেটা সামাজিক প্রতিরোধ, যেটা রাজনৈতিক প্রতিরোধ, সেই বিষয়টা দিকে নজর দিতে হবে এই কারণে যে এটা তো কোনো ক্ষেত্রে বেশ দেখা যাচ্ছে যে এদের একটা আদর্শগত ভাবও তারা বিশ্বাস করে। একটার পর একটা যখন পাবলিশারদেরকে হত্যা করা হচ্ছে, খালি পাবলিশার, শিক্ষকদের হত্যা করা হচ্ছে, সবগুলোকে হত্যা করা হচ্ছে। সেই হত্যাগুলোকে বলছে যে না 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 এখানে কোনো অর্গানাইজড কোনো না, এটা বাইরের যোগসূত্র কিছু নাই। এইগুলো যখন মানে আমাদের যে সংস্কৃতি আছে যে আমরা সব কিছু অস্বীকার করবো, ওই অস্বীকার করার সংস্কৃতির থেকে আমরা দূরে না গিয়ে, আপনি যেটা সাদা ভাই যেটা বলছিলেন যে আমরা একটু গভীরে গিয়ে এটাকে কেন হচ্ছে, কি হচ্ছে, এটাকে সার্বিকভাবে আমাকে এটা বুঝতে হবে এবং সেটার প্রেক্ষিতে আমাদেরকে এটা নিয়ন্ত্রণে যেতে। জঙ্গিবাদ দমন করতে গিয়ে আমরা জঙ্গিদের মতো যাতে না হয়ে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2-3 বছর ধরে আমরা দেখে আসছি একজনের পর একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যারা চেষ্টা করছে এই মৌলবাদের আগ্রাসনকে ঠেকাতে। তখন আমরা শুনলাম আমাদের যারা শাসন করেন গণতন্ত্রের নামে, তারা আমাদেরকে বললেন যে আমাদের সবার মুখ বন্ধ করা উচিত, কারণ এনারা যারা লেখেন এবং বলেন তারা নাকি নোংরা কথা লিখেন, নোংরা কথা বলেন, ওনাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার নেই। কে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা এবং জীবনের অধিকার নিশ্চিত করার যে মূল দায়িত্ব যার হাতে আছে। তো এই অবস্থায় আসলে আমার আতঙ্কের জায়গাটা কোথায়, সেটা নিয়ে তো আমাদের একটু ভাবতে হবে। এর উদ্ভব কিভাবে হলো, এর বিকাশ কিভাবে ঘটছে এবং এটা আমাদের গোটা সমাজকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
কিন্তু আমরা যদি অন্তত একটা জঙ্গিকে পাওয়া গেল না, যাকে ইন্টারোগেট করে আমরা একটু বুঝতে চেষ্টা করতে পারতাম। আমরা গত 9 বছরে পুলিশ এবং র্যাব মিলে 1700 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে গত 9 বছরে। এখন বিনা বিচারে হত্যার মধ্য দিয়ে আমরা কি অ্যাচিভ করলাম? সমাজতন্ত্রকে ঠেকাতে গেলে এটা আমাদের দল। 3 মাস পেরিয়ে গেলেও পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার মূল কারণ এখনও অজানা রয়ে গেছে। পুলিশ বাবুল আক্তারের একসময়ের সোর্স মুসা শিকদারকে এই হত্যাকাণ্ডের মূল হোতা বললেও তার কোনো হদিশ নেই। তবে তদন্ত কর্মকর্তার দাবি, নতুন কিছু তথ্য পাওয়ার পাশাপাশি অগ্রগতিও হয়েছে এ মামলায়। এদিকে চাঞ্চল্যকর এই মামলার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হলে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে 3 মাস। এ পর্যন্ত এই ঘটনায় জড়িত 7 জনকে আটক করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মুসা শিকদার নামে কিলিং স্কোয়াডের অন্যতম একজন। এরই মধ্যে গ্রেফতার হওয়াদের মধ্যে 2 জন আদালতে জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাকি 5 জনকে বেশ কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু এখনও উন্মোচন হয়নি ঘটনার মূল রহস্য। এদিকে মামলার অগ্রগতি আছে দাবি করে নতুন কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। সার্বিক বিষয়টাই হচ্ছে এখনো তদন্তাধীন, তো এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। তবে যে বিষয়টা চলছে সেটা হলো যে মামলার ডেভেলপটা আছে, তদন্ত অনেক তথ্য আমরা পাচ্ছি। অন্যদিকে আইনজীবীরা বলছেন, চাঞ্চল্যকর মামলাটির বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত হলে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি বাড়বে। আমার এই মামলায় যে অপরাধ সংগঠনের ব্যাপারে পিছনে কে থেকে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, এটা একটা বিষয়। মানুষের যে ধারণা বা মানুষ যেটা জানতে চাচ্ছেন যে এই ঘটনাটার পিছনে আসল রহস্যটা কী এবং কে এই ঘটনা সংগঠিত করেছে, তো সেটা উনি আশা করি আমি বের করতে পারবেন। চলতি বছরের 5 জুন নগরীর জিসি মোড়ে দুর্বৃত্তের হাতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সম্প্রতি বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এবার স্যাভলন কোরবানির হাট। রাজধানীর পশুর হাট জমতে শুরু করলেও জমেনি বেচাকেনা। অনেকেই শুধু কোরবানির পশু পছন্দ করতে যাচ্ছেন হাটগুলোতে। স্বাদ এবং সাধ্যের মধ্যে পশু কেনার জন্য অপেক্ষায় আছেন ক্রেতারা। অন্যদিকে গেল বছরের লোকসানের কথা মাথায় রেখে এবার ভালো দাম পাওয়ার আশা করছেন খামারি ও বিক্রেতারা। ঈদের বাকি মাত্র 3 দিন, তার উপর ছুটির প্রথম দিন, তাই কোরবানির পশুর হাটমুখী মানুষের আনাগোনাও বেশি। দুপুরের পর থেকেই কমলাপুর পশুর হাটে বাড়তে থাকে মানুষের ভিড়। এবারের পশুর হাটে ভারতীয় গরু নেই বললেই চলে। তাছাড়া যানজটে বিভিন্ন পথে আটকে আছে পশুবাহী যানবাহন। এই সুযোগটাকেই কাজে লাগাতে চান বিক্রেতারা। অন্য বছর তো মনে করো যে মার কাছে এই বছর মার কেমন, আল্লাহর রহমত ভালো, এই বছর চাহিদা মোটামুটি ভালো আছে। খুদ ভুসি ছালের যে দাম মানে গতবার ছিল 1200 টাকা, এবার আমরা 1700 টাকা বাস্তা কিনছি। এবার সেই তুলনায় তারা দাম করলে বুঝতে পারছে যে অনেক গরুর দাম বেশি, এই জন্য আগে চলে যাচ্ছে, পরে এসে তারা নিচ্ছে আর কি গরু। বুঝতে পারছি না, কেনছে না তো, ক্রেতা তো এসে দাম চায় না, দাম করে না। এবছর প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হয়েছে বলে দাবি খামারিদের। খরচ বেশি হয়, বেশি দামে বিক্রি করতে চান তারা। 40-50 হাজার টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন অনেকেই। চাচ্ছি 10 লাখ চাচ্ছি, আমার 5.5 লাখ পর্যন্ত আমার দাম উঠে গিয়েছে, আর কিছুটা উঠলে আমি গরুটা ছেড়ে দেবো। যারা কুরবানি দাতা তার জন্য 10,000 টাকা বাড়লে পারে এমন কিছু হবে না, একটু কষ্ট হবে। আর চাষি যদি তার 5,000 টাকা লস করে তাহলে পারে তার চাষি ভাই ধ্বংস হয়ে যাচ্ছে। তবে ক্রেতাদের খুব একটা সাড়া মিলছে না বিক্রেতাদের দামে। হাট ঘুরে পশু পছন্দেই সময় পার করছেন তারা। দেরি করে কিনতে যাচ্ছে, আর ঢাকাতে তো গরু রাখার জায়গা নাই, এই জন্য সবাই চায় যে এই চাঁদরাতের দিন বা তার আগের দিন কিনতে চায়। কিন্তু এখন বর্তমানে গরুর দামটা অনেক বেশি, আশা করি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে গরুর দামটা একটু কমবে, তখন রিজনেবল প্রাইস হবে, অনেকেই গরু কিনতে পারবে। কাল না হলে পরশু দিন ইনশাল্লাহ ভালো গরু আসবে, আমরা মিডিয়াম সাইজের গরু নেব। বিক্রেতারা গরু বিক্রি করতে চায় না, তাদের আশা অনেক বড়, আর আমরাও ক্রেতারা চাচ্ছি যত সহনীয় পর্যায়ে নেওয়া যায়। সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনিটরিং ঠিক থাকতো তাহলে আরেকটু গরুর দাম সহনীয় পর্যায়ে আসে। অনেকে আবার ছোট শিশুদের নিয়ে এসেছেন পশুর হাটে। নিজেদের ছেলেবেলার সাথে বাচ্চাদের পরিচয় করাতেই এই উদ্যোগ। না, আমরা ছোটবেলায় যেমন বাজারে গিয়েছি,
আনন্দ করেছি, ওদের সেই আনন্দের ভাগাভাগিটা করার জন্য। আমি গরু দেখতে যাব, আমাকে হাম্বার নিয়ে দেখায় আসো, তাই ওকে নিয়ে আসলাম আরে। এদিকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গতবারের চেয়ে এবার 10% কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করেছেন ট্যানারি মালিকরা। রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 50 টাকা এবং ঢাকার বাইরের চামড়া সর্বোচ্চ 40 টাকায় কেনার ঘোষণা দিয়েছেন তারা। আন্তর্জাতিক বাজারে দাম 35% কমার পরেও শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের চাপে চামড়ার দাম সেভাবে কমানো হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। দেশে এবার প্রায় 1,10,00,000 পশু কোরবানি হবে। সেই টার্গেট ধরে চামড়া সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন আড়তদারেরা। কিন্তু কী দামে কেনা হবে কোরবানির চামড়া সেই ঘোষণা দিতে শুক্রবার সংবাদ সম্মেলন ডাকে চামড়া ব্যবসায়ীদের সংগঠন ফিনিশড লেদার ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। আগের কোরবানির চামড়া 55 টাকায় কেনা হলেও এ নিয়ে টানা 4 বার দাম কমানোর ঘোষণা দিল ব্যবসায়ীরা। ঢাকার লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ 50 টাকা। ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ 40 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম সর্বত্র প্রতি বর্গফুট সর্বোচ্চ 20 টাকা। দাম কমানোর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন এবার আন্তর্জাতিক দর 36 সেন্ট কমেছে। চাহিদা না থাকায় রপ্তানি প্রবৃদ্ধিও কমেছে প্রায় 41%। আমরা চেয়েছিলাম যে এবছর চামড়ার মূল্যটা যাতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা নির্ধারণ করি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক যে বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুরোধে কিন্তু আমরা চামড়ার মূল্য এবছর খুব একটা কমাইনি। আমরা যেখানে 35% ওয়ার্ল্ডে কমে গেছে সেখানে কিন্তু আমরা প্রায় 10% আমরা গত বছরের থেকে আপনার মূল্য কম নির্ধারণ করেছি। ঢাকায় এবার 1 বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া সর্বোচ্চ 50 টাকা এবং ঢাকার বাইরে 40 টাকায় কিনবেন ট্যানারি মালিকরা। সেই হিসাবে এবার 20 বর্গফুটের মাঝারি সাইজের গরুর লবণযুক্ত চামড়ার দাম সর্বোচ্চ 1000 টাকা। এই দর থেকে 10 কেজি লবণের খরচ বাদ দিলে দাম দাঁড়াবে 800 টাকার কম। তাহলে মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা ঠিক কত দামে গরুর চামড়া কিনবেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি ব্যবসায়ীরা। আমরা ফিতা ধরে কিন্তু চামড়া মাপি না, আমাদের আইনও জানবে। চামড়াটা আপনি মাঝারি বড় ছোট এটা আপনি কিভাবে বুঝবেন? ট্রেডিং এর ব্যাপার আছে, চামড়ার কোয়ালিটির ব্যাপার আছে। যারা আমরা ব্যবসা করি এরাই বুঝি। আর যে দামটা যেটা এখানে উল্লেখ হয়েছে এই দামের তারতম্য হবে সেই সিলেকশন এবং এর উপরে, এটা সাইজের উপরে দিলাম হয়। ব্যবসায়ীদের দাবি সাভার চামড়া শিল্পনগরীতে এবার 30টির বেশি ট্যানারি ওয়েট ব্লু শুরু করবে। বাকি চামড়া হাজারীবাগে ঢুকতে দেওয়া না হলে পচন ধরার পাশাপাশি পাচার হওয়ারও আশঙ্কা তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সেরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প বাস্তবায়নে এইচএসবিসি ব্যাংকের সাথে বিটিআরসির 17,75,00,000 ঋণ চুক্তি সই। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। পেঁয়াজের দর ঠিক থাকলেও বেড়েছে আদা রসুনের দাম। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প বাস্তবায়নে এইচএসবিসি ব্যাংকের সাথে 17,75,00,000 ঋণ চুক্তি সই করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিকেলে রাজধানীর বিটিআরসি কার্যালয়ে এই চুক্তি সই হয়। চুক্তিতে বিটিআরসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ এবং এইচএসবিসি ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান সই করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের উপস্থিত ছিলেন। পরে তারানা হালিম সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে 2,968 কোটি টাকা খরচ হবে, যার 15% দিচ্ছে সরকার। আর 17,75,00,000 সমপরিমাণ 1,400 কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে এইচএসবিসি ব্যাংক থেকে। ঋণের অর্থ 1.51% সুদে 20টি কিস্তিতে 12 বছরে পরিশোধ করা হবে। প্রকল্পের আওতায় স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইট সিস্টেম ক্রয় এবং গ্রাউন্ড নির্মাণ করা হবে। সব কাজ শেষ করে 2017 সালের 16 ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট ওড়ানো সম্ভব হবে বলে জানান তারানা হালিম।
কুরবানির ঈদ উপলক্ষে জমে উঠেছে রাজধানীর মশলার বাজার। মাংস রান্নার অন্যতম অনুষঙ্গ মশলা কিনতে ক্রেতারা ভিড় করছেন মশলার দোকানগুলোতে। ঈদকে কেন্দ্র করে দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। পেঁয়াজ দর ঠিক থাকলেও বেড়েছে আদা, রসুন, এলাচের দাম। মশলার দাম বাড়ার কারণে ক্রেতারা কিছুটা নাখুশ। ঈদকে লক্ষ্য করেই মশলার দাম বাড়ানো হয়েছে বলে ক্রেতাদের অভিযোগ। তবে মশলার দাম বৃদ্ধির কারণ হিসেবে বন্যা ও সরবরাহ কম হওয়াকে দুষছেন বিক্রেতারা। তেলের দাম অপরিবর্তিত থাকলেও লবণের দাম সম্প্রতি কেজিতে 10 টাকার মতো বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। শেষ মুহূর্তে মশলার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিক্রেতাদের। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় পারমাণবিক বোমার সফল পরীক্ষা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়া ও জাপানের। অতীতের তিক্ত অভিজ্ঞতার অজুহাতে বাংলাদেশ সফরে না আসার ইঙ্গিত দিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে নতুন বিতর্ক উস্কে দিলেন মর্গান। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। সেই সাথে একে দেশটির এ যাবৎ চালানো সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা বলেও দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সকালে 5.3 মাত্রার একটি ভূমিকম্প ঘিরে সন্দেহ দানা বাঁধে। ধারণা করা হচ্ছিল ভূগর্ভে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ স্থলের আশেপাশে ভূমিকম্পটি হয়েছে। কেন্দ্রস্থল ছিল চতুর্থ দফা পারমাণবিক বোমার পরীক্ষাস্থল পাঞ্জিরিতে। পরে ঘটনার সত্যতা স্বীকার করে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয় পরীক্ষামূলক বিস্ফোরণটি সফল হয়েছে। এর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বলেছেন, এটি সত্যি হলে কঠোর পদক্ষেপ নেবে জাপান। পরীক্ষামূলক বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করতে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের উপস্থিতি শনাক্তের কাজ শুরু করেছে জাপানের বিশেষ বিমান T4। উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন বলে ক্ষোভ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক কিউন হাই। ক্লেমন খেলার সংবাদ এবার। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের নিরাপত্তা ইস্যুতে নতুন করে বিতর্ক উস্কে দিলেন এভিন মর্গান। ইংলিশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বাংলাদেশে আসার ব্যাপারে এখনও ভাবছেন তিনি। মর্গান সরাসরি সফর বয়কটের কথা না বললেও তার সিদ্ধান্ত নেতিবাচক হওয়ারই সম্ভাবনা বেশি। আশঙ্কাটা ছিল গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু বিসিবি ও বাংলাদেশ সরকারের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতাই দিয়ে রেখেছে ইসিবি। এরই মধ্যে টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, জর্ডান বেয়ারস্টোরা দিয়েছেন সবুজ সংকেত। কিন্তু নিরাপত্তা ইস্যুতে এখনও মনস্থির করতে পারছেন না ওয়ানডে অধিনায়ক এভিন মর্গান। উপমহাদেশের অতীত কিছু সহিংস ঘটনায় ভাবাচ্ছে তাকে। 2010-এ আইপিএলে বেঙ্গালুরুতে একটি ম্যাচের সময় স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা সেখান থেকে বের হয়ে সরাসরি বিমানবন্দরে চলে যাই। আরেকবার বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলার সময় সেখানে নির্বাচনী সহিংসতা ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যায়। মর্গানের দাবি, নিরাপত্তার চিন্তা মাথায় রেখে খেলায় পুরো মনোযোগ দেওয়া সম্ভব নয়। তিনি সরাসরি সফর বাতিলের ঘোষণা না দিলেও নেতিবাচক সিদ্ধান্তেরই ইঙ্গিত দিয়েছেন। একজন ব্যক্তি হিসেবে আপনাকে অবশ্যই ক্রিকেটে মনোযোগ ধরে রাখার মতো স্বস্তিতে থাকতে হবে। যেসব জায়গায় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে এমন 2-1টি স্থানে আমার থাকার অভিজ্ঞতা হয়েছে, এবং যখন এই ঘটনাগুলি ঘটে আমি নিজেকে বলেছি এই ধরনের পরিস্থিতিতে আবারও পড়তে রাজি নই। আন্তর্জাতিক বা ঘরোয়া যেই ক্রিকেটই আপনি খেলুন না কেন, তখন আপনার মধ্যে যেন অন্য কোনো দুশ্চিন্তা কাজ না করে। 2 টেস্ট ও 3 ওয়ানডের জন্য ইংল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করবে 16 সেপ্টেম্বর। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ঈদের ছুটির প্রথম দিনে টার্মিনাল স্টেশনে উপচে পড়া ভিড়, মহাসড়কগুলোতে তীব্র যানজট, অমানবিক ভোগান্তিতে যাত্রীরা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মসজিদুল হারামে জুমার নামাজ শেষে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন মুসল্লিরা। ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। পদক দেয়া জাতির কাছে বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। 3 মাসে উন্মোচন হয়নি এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যা রহস্য, কিছুটা অগ্রগতি হয়েছে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি। রাজধানীর পশুর হাট জমলেও জমেনি বেচাকেনা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা। গতবারের চেয়ে 10% কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা ট্যানারি মালিকদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ সঙ্গে থাকায়।